বাংলাদেশ, এখানে যে প্রতিষ্ঠান যত বেশি ত্যাগের ইতিহাস বহন করে তার ভাগ্যে তত বেশি জোটে অপমান। যে গাছটা সবচেয়ে বেশি ছায়া দেয় কুড়ালটা আগে গিয়ে পড়ে তার গোড়াতেই। গণস্বাস্থ্য কেন্দ্রের কাহিনী সেই পুরনো বাঙালি ট্র্যাজেডিরই নতুন সংস্করণ। পার্থক্য শুধু এতটুকু, এবার বন্দুক হাতে রাজাকার আসে নাই, এসেছে টাই পরা সভ্য মানুষ, মানবাধিকারের ভাষণ দেওয়া অভিজাত ভদ্রলোক, ভদ্রমহিলা আর সুশীল নামের এক অদ্ভুত প্রজাতি। ৭১-এর রক্তাক্ত দিনগুলোতে যখন বাংলাদেশের মাটিতে হাসপাতালের চেয়ে গণকবর বেশি ছিল, তখন সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরায় গড়ে উঠেছিল এক অনন্য চিকিৎসা কেন্দ্র, বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, গুলিবিদ্ধ তরুণ, পা হারানো কৃষক, পেট ফাটা শিশু, সবার চিকিৎসা হতো এখানে। সেই মানবিক উদ্যোগ থেকেই জন্ম নেয় গণস্বাস্থ্য কেন্দ্র। আজ যে প্রতিষ্ঠানের নাম দেশের সীমানা ছাড়িয়ে বিশ্বভুবনে উচ্চারিত হয়, সেটির জন্ম হয়েছিল রক্ত, ঘাম আর যুদ্ধের ধোঁয়ার ভেতর দিয়ে। সাভারের মির্জানগরে সদর দপ্তর, দেশের নানা প্রান্তে ৪০টি উপকেন্দ্র, গণবিশ্ববিদ্যালয়, ফার্মাসিউটিক্যালস, নারী উন্নয়ন, শিক্ষা, প্রশিক্ষণ, কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, কি নেই সেখানে। স্বাধীনতা পুরস্কারও পেয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই পুরনো রোগ আবার মাথাচাড়া দিয়ে ওঠে। ক্ষমতার বাতাস বদলাতেই গণস্বাস্থ্য কেন্দ্রের উপর নেমে আসে নতুন অভিযান। যে প্রতিষ্ঠান যুদ্ধের সময় আহত মানুষ বাঁচিয়েছে, সেই প্রতিষ্ঠানটি এবার পড়ে যায় মব সন্ত্রাসের হাতে। অভিযোগের তীর গিয়ে পড়ে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দিকে। শুনতে অবিশ্বাস্য লাগছে? দৈনিক কালের কণ্ঠের অনুসন্ধান বলছে ২০২৩ সালের ১১ই এপ্রিল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর থেকেই শুরু হয় গণস্বাস্থ্য কেন্দ্র দখলের পাঁয়তারা। জাফরুল্লাহ সাহেব মারা যাবার পর যেন অনেকে বুঝে ফেলল, বাড়ির বৃদ্ধ বটগাছটা পড়ে গেছে, এবার জমিটা ভাগাভাগি করা যাক। আর সেই পরিকল্পনার চূড়ান্ত দৃশ্য মঞ্চস্থ হয় ২০২৪ সালের ২৪শে আগস্ট। সেদিন অর্ধশতাধিক লোক ঢুকে পড়ে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের সদর দপ্তরে। হাসপাতালের ভেতর এমন দৃশ্য যেন চিকিৎসা কেন্দ্র নয়, মোগল দরবারে সিংহাসন দখলের যুদ্ধ চলছে। একমাত্র জীবিত প্রতিষ্ঠাতা ট্রাস্টি মুক্তিযোদ্ধা ডাক্তার নাজিম উদ্দিন আহমেদ এবং পরিচালক ডাক্তার মাহবুব জুবায়েরকে জোর করে পদত্যাগে বাধ্য করা হয়। ভাবুন একবার, যে মানুষটা মুক্তিযুদ্ধের সময় আহত মুক্তিযোদ্ধাদের সেবা করেছেন, স্বাধীনতার পর প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, জীবনের শেষ বয়সে তাকেই ঘিরে ধরে কয়েক ডজন লোক বলছে সই করেন। ডাক্তার নাজিম উদ্দিন পরে জানান যে তিনি কোনো প্রশাসনিক পদে ছিলেন না, কিন্তু কোনোভাবে তাকে সরিয়ে দিতে পারলেই গোটা গণস্বাস্থ্য কেন্দ্র গিলে খাওয়া সহজ হবে। এই লক্ষ্যেই দীর্ঘদিন ধরে সক্রিয় ছিলেন সৈয়দা রিজওয়ানা হাসান ও শিরিন হক। তিনি অভিযোগ করেন, সেদিন মির্জানগরে পাঠানো হয়েছিল অর্ধশতাধিক লোক। ফোনে ফোনে নির্দেশ আসছিল নাজিমুদ্দিনকে পদত্যাগ করতে হবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন, কিন্তু তাদের ভূমিকা ছিল গ্রামের বিয়েতে আমন্ত্রিত নিরীহ দর্শকের মতো, কারণ উপর মহলের নির্দেশ ছিল। অনুসন্ধানে আরও জানা যায়, কয়েক বছর ধরেই গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন কর্মকাণ্ডে অনানুষ্ঠানিক খবরদারি করছিলেন রিজওয়ানা হাসান, সুযোগের অপেক্ষায় ছিলেন। আর ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তন সেই সুযোগ এনে দেয় হাতে। উপদেষ্টা হওয়ার মাত্র ১৬ দিনের মাথায় গণস্বাস্থ্য কেন্দ্র দখলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ডাক্তার নাজিম উদ্দিনের কথিত পদত্যাগের একটি ছবিও পাওয়া গেছে। সেখানে লেখা, তিনি স্বেচ্ছায় সব দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছেন এবং ভবিষ্যতে প্রতিষ্ঠানের কোনো কার্যক্রমে অংশ নেবেন না। কিন্তু উপস্থিত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী কথাগুলো লিখেছিল মবকারীরাই। তারপর বৃদ্ধ মানুষটিকে বাধ্য করা হয় সই করতে। এই দৃশ্যটা যেন সিনেমার সেই পুরনো দৃশ্য। ডাকাত সর্দার বন্দুক ঠেকিয়ে বলছে, এই জমি এখন থেকে আমাদের। ডাক্তার নাজিম উদ্দিন আরও ভয়াবহ অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী প্রশাসনের লোকজন লাউডস্পিকারে ফোন ধরিয়ে দেয়। ওপাশ থেকে তিনি শুনতে পান রিজওয়ানা হাসানের কণ্ঠ, ডাক্তার নাজিমকে গ্রেপ্তার করেন, এখনই বের করেন, যে কোনো মূল্যে বের করতে হবে। একজন মুক্তিযোদ্ধা চিকিৎসকের জীবনের শেষ বয়সে এই কথা শুনতে হবে, এমন দৃশ্য দেখার জন্য হয়তো বাংলাদেশ স্বাধীন হয়নি। ঘটনার সময় গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি অধ্যাপক নজরুল ইসলাম এক পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু সেখান থেকেও আসে সেই চিরচেনা উত্তর,
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। গণস্বাস্থ্য কেন্দ্রের সিসিটিভি ফুটেজে দেখা যায় দুপুর 12:30 থেকে বিকেল 4টা পর্যন্ত একদল লোক ডাক্তার নাজিমুদ্দিনকে ঘিরে রেখেছে। বৃদ্ধ মানুষটা অসহায়ের মতো তাকিয়ে আছেন, কিন্তু কেউ এগিয়ে আসার সাহস করেনি। 4 ঘন্টা ধরে চলতে থাকে চাপ, অপমান, ভয়ভীতি। জুলাই আন্দোলনের পর দোসর, ফ্যাসিস্ট, আওয়ামী লীগ ট্যাগ লাগিয়ে দেশে যে মব উৎসব তৈরি হয়েছিল, গণস্বাস্থ্য কেন্দ্র সেই ঢেউয়ের শিকার হয়। বাংলাদেশে এখন যুক্তি লাগে না, শুধু একটা ট্যাগ লাগলেই মানুষ শেষ। এই অনুসন্ধানের সবচেয়ে মজার অংশ হলো, আমরা এতদিন ভেবেছি গণস্বাস্থ্য কেন্দ্র মানেই শুধু ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কিন্তু 1972 সালের ট্রাস্টি বোর্ডের দলিল খুলে দেখা গেল প্রতিষ্ঠাতা ছিলেন মোট 6 জন: ডাক্তার এম এ মবিন, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, ডাক্তার আলতাফুর রহমান, ডাক্তার কাজী কামরুজ্জামান, ডাক্তার বরকত আলী চৌধুরী এবং ডাক্তার নাজিমুদ্দিন আহমেদ। 4 সদস্যের ট্রাস্টি বোর্ডে ছিলেন জাফরুল্লাহ, নাজিমুদ্দিন, সাদেক খান ও এম জাকারিয়া। এখন জীবিত আছেন শুধু নাজিমুদ্দিন, অথচ বাংলাদেশের ইতিহাস লেখার সময় প্রচারের আলো সব সময় পড়ে একজনের উপর, বাকিরা থেকে যান ফুটনোটে। নাজিমুদ্দিনও ছিলেন তেমনই এক মানুষ, প্রচার বিমুখ, কিন্তু ইতিহাসের ভেতরে গভীরভাবে খোদাই করা নাম। শাহাদুজ্জামান এবং খায়রুল ইসলামের গবেষণাপত্রে বলা হয়েছে, বাংলাদেশ ফিল্ড হাসপাতালের নেপথ্যে ছিলেন কয়েকজন নিবেদিত প্রাণ চিকিৎসক। ডাক্তার নাজিমুদ্দিন আহমেদের সঙ্গে ছিলেন ডাক্তার আখতার আহমেদ ও ক্যাপ্টেন সিতারা বেগম। পরে যুক্ত হন ডাক্তার জাফরুল্লাহ ও ডাক্তার এম এ মবিন। আগরতলার বিবির বাজারের যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য প্রথম অস্থায়ী হাসপাতাল গড়ে তোলেন নাজিমুদ্দিন। পরে সেটি স্থানান্তরিত হয় সোনামুড়া, শ্রীমন্তপুর, তারপর মেলাঘরে। যুদ্ধের শেষ দিন পর্যন্ত তিনি সরাসরি চিকিৎসা কার্যক্রমে ছিলেন। অন্যদিকে ডাক্তার জাফরুল্লাহ আন্তর্জাতিক যোগাযোগ, অর্থ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অর্থাৎ গণস্বাস্থ্য কেন্দ্র ছিল একক কোনো ব্যক্তির সৃষ্টি নয়, এটি ছিল একদল মানুষের যুদ্ধ জন্মা স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নের ওপরই এখন নেমে এসেছে দখলকারীর কুয়াশা। অনুসন্ধানে উঠে এসেছে আরও বিস্ময়কর তথ্য। 2025 সালের 25শে জানুয়ারি আশুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে একটি নতুন ট্রাস্ট দলিল তৈরি করা হয়। সেখানে 7 জনকে নিয়ে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। সদস্যদের মধ্যে আছেন আলতাফুন নেসা, আবুল কাশেম চৌধুরী, সন্ধ্যা রায়, মঞ্জুর কাদির আহমেদ, শিরিন পারভিন হক, সৈয়দা রিজওয়ানা হাসান ও আব্দুল কাদের আজাদ। সমস্যা হলো, ট্রাস্ট আইন 1882 অনুযায়ী প্রতিষ্ঠাতা ছাড়া নতুন ট্রাস্টি বোর্ড গঠনের এখতিয়ার কারো নেই। অর্থাৎ অভিযোগ অনুযায়ী তারা নিজেরাই নিজেদের ট্রাস্টি বানিয়ে ফেলেছেন। এই বোর্ডের সদস্যদের পেছনের গল্প কম চমকপ্রদ নয়। সন্ধ্যা রায় ও মঞ্জুর কাদিরকে 2023 সালে দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয়েছিল, কিন্তু দখলের পর তারা আবার ফিরে আসেন এবং বোর্ডের সদস্য হয়ে যান। বাংলাদেশে দুর্নীতির সবচেয়ে বড় যোগ্যতা হলো, আপনি একবার ধরা পড়লে বুঝতে হবে সামনে আপনার আরও বড় পদ অপেক্ষা করছে। ডাক্তার নাজিমুদ্দিনের অভিযোগ, জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর পর তিনি বিভিন্ন বিভাগে অডিট শুরু করেন এবং দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে থাকেন, আর সেটাই কাল হয়ে দাঁড়ায়। তিনি বলেন, পরিকল্পিতভাবে মব তৈরি করে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। নথিপত্র তছনছ, আলমারি ভাঙচুর, মালপত্র ও মোবাইল ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। সবচেয়ে বেদনাদায়ক অংশ সম্ভবত ডাক্তার গিয়াসউদ্দিন আহমেদের গল্প। অস্ট্রেলিয়ার সিডনির আরামদায়ক জীবন ছেড়ে দেশের টানে গণস্বাস্থ্য কেন্দ্রে এসেছিলেন। পরে অপমানিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হন। এখন আর্জেন্টিনার এক প্রত্যন্ত এলাকায় জীবন কাটাচ্ছেন। অভিযুক্তদের বক্তব্যও কম মজার নয়। মঞ্জুর কাদির বলেন, এসব বিষয়ে আইন উপদেষ্টা সোহেল রানা ভালো বলতে পারবেন। আর সোহেল রানা বলেন, ফোনে বলা যাবে না, সরাসরি আসেন, চা খাই। সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবেদকের ফোন ধরেননি, হোয়াটসঅ্যাপেও উত্তর মেলেনি। গণস্বাস্থ্য কেন্দ্রের এই কাহিনী আসলে শুধু একটি প্রতিষ্ঠানের গল্প নয়, এটি বাংলাদেশের ক্ষমতা, সুশীল সমাজ, মব সংস্কৃতি আর দখলদার রাজনীতির আয়না। যে প্রতিষ্ঠান একদিন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের রক্ত মুছে দিয়েছিল, আজ সেই প্রতিষ্ঠানের দেয়ালেই লেগে আছে ক্ষমতার আঙুলের দাগ। বাংলাদেশে এখন আর প্রতিষ্ঠান দখল করতে ট্যাঙ্ক লাগে না, কয়েকটি স্লোগান, কিছু ফোন কল, কিছু প্রশাসনিক নীরবতা আর একদল উৎসাহী লোক হলেই যথেষ্ট। আর তারপর ইতিহাস চুপচাপ বসে দেখে কিভাবে দেশপ্রেমিক সন্তানদেরই একদিন নিজেদের ঘর থেকে বের করে দেয়া হয়।